ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা কথা বলছে, ডক্টর ইউনূসের যে অপকর্ম, ডক্টর ইউনূসের কারণে যে সহস্রাধিক শিশু মৃত্যু, এইসব নিয়ে আমরা কথা বলছি, তারা এখন আমাদেরকে অ্যাটাক করছে। কারা অ্যাটাক করছে? ডক্টর ইউনূসের যারা দালাল চাটুকার যারা আছে, যারা ধান্দাবাজ ছিল, ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশকে লুটে পড়ে খেতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের আদর্শকে একেবারে নির্মূল করে দিতে চেয়েছিল, তাদের গায়ে এখন বাজছে কত বড় একটা জঘন্য বিষয় যে এইসব নিয়ে কোনো কথা বলা যাবে না। যেখানে ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, তারা দায়ী করছে ডক্টর ইউনূসকে, তাহলে তাদেরকে কিনে নিয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ। তারা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে? আমরা তো চুনোপুটি, আমরা তো এদেশের মধ্যে আছি। আমাদের আমাদের আমরা কথা বলতে গেলে ফ্যাসিবাদের পক্ষ নেওয়া হচ্ছে, বা ফ্যাসিবাদী, কথিত ফ্যাসিবাদী বিষয়গুলোকে আড়াল করার জন্য আমরা ডক্টর ইউনূসকে সামনে নিয়ে আসছি। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ডক্টর ইউনূসকে কেন দায়ী করছে? ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এইসব কথাবার্তার উত্তর দিতেও আমাদের রুচিতে বাধে। এবং হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন যে আওয়ামী লীগকে আর রাজনীতি ফিরতে দেওয়া হবে না। শোনেন, এইসব ফাঁকা কলস বাজে বেশি। 6টা আসনে জিতেছে, জামাতের কাছ থেকে ধার দেনা করে তাদের ভোটে জিতেছে। মেম্বার ইলেকশনে জেতার মতো একটা ক্ষমতা আছে। এবং এই যে জুলাই শব্দ, এই যে ফ্যাসিবাদ, এগুলো ভাই পাংশে হয়ে গেছে, একেবারে স্রেফ পাংশে হয়ে গেছে। এগুলোতে মানুষ এখন বিরক্ত হয়, স্রেফ বিরক্ত হয়। তো তাদের তার কোনো পুঁজি নেই, তাদের পুঁজি এখন ওই যে জুলাই আর ফ্যাসিবাদ, এই শব্দগুলো, আর হচ্ছে ভারত বিরোধিতা। এই তো এখন বিষয় হচ্ছে যে এনসিপি তো পৃষ্ঠ পুষ্ট সবকিছুই হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে। সো ডক্টর ইউনূস তো তাদের অভিভাবক এবং তারই তো দল, তারা তো তাকে সেভ করবেই। এটা তো অবাক হওয়ার কিছু নেই। মবের জন্য দায়ী করলো এখন, মানে এটা মানে তারা এখন এতটাই হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। দেখেন, দেশের এত বড় একটা সিরিয়াস ইস্যুতে নাহিদ ইসলাম বলছে যে মবের জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। দায়ী আমরাও করতে চাই, এখন তো মব থামেনি, কিন্তু তাদের মুখ থেকে মানুষ এই কথাগুলো আর শুনতে পায় না। এত সিরিয়াস একটা ইস্যুতে সে কথা বলছে, কিন্তু তার কথাকে মানুষ উড়িয়ে দিচ্ছে হেসে, যে কার মুখে কি কথা। মবের জনক যারা, মবকে ছড়িয়ে দিল বাংলাদেশে, মবকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করলো, এখন তারা বলছে মবের জন্য বিএনপিকে দায়ী করতে হবে। আগে নিজের চেহারা আয়নায় দেখো, কি করেছো তোমরা? পুরো দেশকে একেবারে 50 বছর পিছনে নিয়ে যাওয়া হয়েছে। এবং ওই যে বলছিলাম না যে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই সো কল্ড বিপ্লবীরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। 5 আগস্টের পরপরই তো আমরা দেখলাম 8 আগস্ট ওথ হলো, 9-10 তারিখের মধ্যেই বিচারালয়, সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিচারপতিদের অপসারণের দাবি তুললো এবং বিচারপতিরা পদত্যাগে বাধ্য হলো। সেখান থেকে আস্তে আস্তে অনেক কাহিনী, আর এদের মুখ থেকে আমাদের শুনতে হয় মবের বিরুদ্ধে। তো এগুলো স্রেফ হাস্যকর কথাবার্তা, তাদের কথাবার্তা নিয়ে আলোচনা কিছু নিয়ে। আর গোলামী চুক্তি যেটা বলছেন, এটা মানুষ অলরেডি জেনে গেছে। পর্যালোচনার কথা কেন আসবে? কেন পর্যালোচনা আসবে? কেউ তো পর্যালোচনার কথা বলছে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল এক্সেপ্ট এনসিপি, জামাত, বিএনপি, তারা ছাড়া এই যে তারেক রহমান থেকে শুরু করে সিপিবি বা আরো যেসব দল আছে, তারা তো সবাই এই চুক্তি বাতিলের কথা বলছে। আর সিপিডি কোন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করে নাকি? দেবপ্রিয় ভট্টাচার্যদের মতো মানুষরা তারা বলছে যে এই চুক্তি বাতিল করতে হবে। এবং অদ্ভুত বিষয় বলবো না, অবাক বিস্ময়কর বিষয় বলবো না, যে এনসিপি, জামাতে ইসলামী এই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি, একটা শব্দ, নট সিঙ্গেল ওয়ার্ড। আপনি চিন্তা করতে পারেন, এরাই তো করিডোর নিয়ে কোনো কিছু বলেনি। এরাই তো বন্দর যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো, কানাডার কোন একটা কোম্পানির সাথে চুক্তি করা হলো, সরি ডেনমার্কের একটা কোম্পানির সঙ্গে, বা ওটাকে কি বলে, আবুধাবির কোম্পানি একটা, সেটির সাথে ডিপি ওয়ার্ল্ড, তার সাথে চুক্তি হওয়ার কথা ছিল, একটা কথাও তো উচ্চারণ করেনি। আরে মার্কিন এজেন্ট, প্রত্যেকটা পেটে মার্কিন টাকা, মার্কিনের ডলার ঢুকেছে, যার কারণে তারা এইসবের বিরুদ্ধে, যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্নের পথে। এবং অবভিয়াসলি এই চুক্তি বাস্তবায়ন যেভাবে করা হচ্ছে, 14টা বোয়িং কিনা হলো, চুক্তি করা হলো, পরে জ্বালানি বিষয়ে এমওই করা হলো, সমঝোতা স্মারকে স্বাক্ষর করে এসেছেন ডক্টর ইউনূস। আপনি বোঝেন না যে ডক্টর ইউনূসের প্রেতাত্মায় যে ডক্টর খলিল, সে এখন এই মন্ত্রিসভায় কেন? আপনি বোঝেন না এই যে আশিক বিন মাহমুদ চৌধুরী, নাকি আশিক চৌধুরী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নাকি জানো, সে এখনো টিকে আছে ডক্টর ইউনূসের প্রেতাত্মারা? কেন? কিভাবে?
এদেরকে কি হিসেবে রেখেছে? সব তো দুয়ে দুয়ে চার মিলানোর বিষয়, কষ্ট হওয়ার তো কথা নয়। এবং এই যে গোলামী চুক্তি, এগুলো তো অনবরত আমরা সবাই মিলে বলছি শুকুরের মাংস আসবে কেন? শুকুরের মাংস কোন একটা ধর্মাবলম্বী মানুষরা খায়, আমি সেটাকে ইগনোর করছি না, কিন্তু যেখানে 98% মানুষের দেশ, শুকুরের মাংস এসে কে কিনবে? এটা তো মানে ডাম্পিং গ্রাউন্ড স্টেশনে পরিণত করা হবে। ওখানে যে অতিরিক্ত উৎপাদিত মাংস সেটা ওরা তো সমুদ্রে ফেলতে পারছে না, এখানে এসে ফেলবে, প্লাস কিছু টাকা নিয়ে যাবে। 15 বছরের জন্য এলএনজি চুক্তি কেন করতে হয়েছে? জ্বালানি চুক্তি কেন করতে হয়েছে? প্রতি বছর $1 বিলিয়ন এলএনজি আমদানি করতে হবে কেন? আমি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাপনা ছাড়া আমি যুক্তরাষ্ট্র অনুমতি নিয়েই আমাকে অন্য দেশ থেকে সমরাস্ত্র আমদানি করব কি করবো না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কেন? যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই সব দেশের সঙ্গে আমরাও কোনো ধরনের লেনদেন করতে পারবো না? ভেরি সিম্পল বিষয়। এগুলো নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এইগুলো তারাও বুঝতে পারবেন। আমার মতন নগণ্য সাংবাদিকের বক্তব্য শোনার দরকার নাই। প্রতিটা মানুষ যে চুক্তিগুলো মানে যেগুলো ডিসক্লোজ হয়েছে সেগুলো পড়লেই বুঝতে পারবেন। এবং 132 পৃষ্ঠার চুক্তি আমাদের সামনে এসেছে, সম্ভবত 52 পৃষ্ঠার বিষয়গুলো ডিসক্লোজ করা হয়েছে, তাও এইটুকু আমরা জানতাম না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তারা এটা তাদের ওয়েবসাইটে দিয়েছে বলে আমরা জানতে পেরে আমাদের জন্য জানা সম্ভব হয়েছে, নচেত জানতে পারতাম না। তো ডক্টর ইউনূস বলতো না, বিএনপি করতো না। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি তো এর সঙ্গে ছিল, জামাত ইসলামী ছিল, এনসিপি ছিল, নচেত বিএনপি কেন এরকম একটি দেশ বিরোধী চুক্তি কার্যকর করার পথে এগিয়ে যাচ্ছে? এবং শুনতে পারছি অতি শীঘ্রই আরো যেসব বিষয় আছে সেগুলো নিশ্চয়ই স্বাক্ষরিত হবে চুক্তি। তবে আমি আপনাকে আগামী বিষয় জানিয়ে রাখছি, আমি যতদূর জানি, এটা এখন ডিসক্লোজ করছি না, খুব শিগগিরই এটার যে আরো অন্যান্য গোপন বিষয়গুলো রয়েছে খুব শিগগিরই আন্তর্জাতিক একটি গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ হতে যাচ্ছে খুব শিগগির, আমি যতদূর জানি। এটুকু আমাদের সামনে এসেছে, এটুকু পরে তো আমাদের কারো ঘুম আসার কথা নয়। অর্থনৈতিক বিশ্লেষক মাহমুদ যা বলেছেন না, যে এই চুক্তি পড়ার পর আমি কয়েক রাত ঘুমোতে পারিনি। কিভাবে এই চুক্তি এখন বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সবাই মিলেমিশে এই চুক্তিটি করেছে। কেউ হৃষ্টপুষ্ট হওয়ার জন্য বা ক্ষমতা আসার লোভে এই চুক্তিতে সম্মতি দিয়েছে, আর বিএনপি তো ক্ষমতায় এসেছেই চুক্তিতে সম্মতি দিয়ে। অতএব আমাদের বোধহয় সহজে নিস্তার নাই। আমেরিকা যা চাইবে তাই দিতে হবে, তাই দেয়া হবে। এবং বিএনপির জন্য আমাদের খারাপ লাগছে যে আমরা কায় মন বাক্যে এটুকু আমরা চেয়েছিলাম, এগুলো অলরেডি রেকর্ডেড, যে এই মুহূর্তে বিএনপিকে প্রয়োজন। হ্যাঁ, একটা জঙ্গিবাদী শাসন থেকে বিএনপির হাতে সোফল একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গেছে, এটি আমরা অনেক খুশি এটিতে। এর মানে আল্লাহর শুকর আদায় করতে হয়। কিন্তু বাকি যা দেখছি সেটি আমাদের জন্য ভয়ঙ্কর এবং যথেষ্ট অশনি সংকেত। বিএনপি যে পথে পা বাড়াচ্ছে, এটা বিএনপি বিপদে পড়বে, 18 কোটি মানুষকে বিপদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু ছোট একটা মতামত রাখতে চাই। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকগুলো বিষয় আসছে এর মাঝে, যে নাহিদের একটা বিষয় নিয়ে কথা বলছিল, নাহিদরা মবের বিরুদ্ধে কথা বলছে, সেই বিষয়ে আমি একটু মতামত রাখতে চাই। তো আমি অনেকভাবে ভাবতেছি, বুঝছেন, এই জামাত এনসিপি চোখে স্যাপ দিয়ে কান্না করা শিখে গেছে। এই শাহ আলী মাজারে ওরা হামলা করছে, জামাতের 3 নেতা গ্রেপ্তার হয়েছে, এবং এরপরে এই যে এবি পার্টি, তারপরে তুষার এরা মিলে এই শয়তানগুলো গিয়ে সেখানে গিয়ে চোখে স্যাপ দিয়ে কান্না করতেছে তাদের জন্য, এবং সেখানে দাঁড়ায় বলতেছে যে শাহ আলী মাজারে হামলার জন্য ছাত্র দল বিএনপি তারা দায়ী। এবং এরপরে নাহিদ বক্তব্য দিচ্ছে যে এই মবের দায় বিএনপি কে নিতে হবে, অথচ গ্রেপ্তার হলো। এইটা মানে আসলে বিএনপি কে এরা খোঁচাইতে ভাঁজ করে ফেলবে, বুঝছেন, এমন ভাঁজ করবে যে এরপরও বিএনপি শিখতে হবে না। যে কি একটা অবস্থা দেখেন, আমি আসলে সারা দেখেন প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মব করে সরানো হয়েছে, কতজন শিক্ষক মারা গেছে এই মবের কারণে, শিক্ষকের কথা বলছি, কতজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, কতজন প্রিন্সিপালকে অপসারণ করা হয়েছে, কতজন ব্যাংকের ম্যানেজারকে অপসারণ করা হয়েছে।
মবের পরে মব করে জাস্ট খালি বলেছে জুলাই স্পিরিট, এই স্পিরিটের খেলায় যেখানে যেখানে ভাল লাগছে, এবং কোনো কারণ নাই। একটা মানুষ দেখেন রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র যখন চলে, এখন যারা বিএনপি ক্ষমতায় আছে, কোন সরকারি কর্মকর্তা যদি একটা প্রোগ্রাম আয়োজন করে সেখানে প্রাইম মিনিস্টারের ছবি রাখবে না বলেন? স্বাভাবিক না এটা? তো এইখানে বা প্রাইম মিনিস্টারের ছবি সম্বলিত কোনো প্রোগ্রামে গেলে তার সেটা ছবি থাকবে না কোনো সরকারি কর্মকর্তার? সে সরকারি কর্মকর্তা না? তো এরকম ভাবে শেখ হাসিনার ছবি সম্বলিত অনেক সরকারি কর্মকর্তা ছিল, এরকম ছবি দেখায় দেখে তাদেরকে দোসর বানায়ে, আওয়ামী লীগের মানে নেতা কর্মীর সাথে সম্পৃক্ত বানায় তাদেরকে জাস্ট মানে যে পরিমাণ জাহান্নাম বানায় দিয়েছে জীবন, তাদের কর্ম, তাদের রুজি রিজিক সব কেড়ে নেওয়া হয়েছে। তো এই শয়তানগুলো এখন এসে বলছে যে এই মবের দায় বিএনপিকে নিতে হবে। হ্যাঁ, বিএনপি সবচেয়ে বড় একটা সংগঠন হিসেবে এই মব গুলো, এই মববাজদের হাঁটু ফাটায়নি, এর জন্য বিএনপিকে দায় নিতে হবে। যে এই বড় একটা আন্দোলনের পরে বড় একটা বিশাল বড় সংগঠন, যারা 220টার মতো 215-16টা 20টা আসন পেয়েছে, তাদের মতো একটা বড় সংগঠন এই ছোট ছোট চুটকা টোকায় মববাজ এদেরকে মানে ঠ্যাং ফাড়ায় সোজা করতে পারে নাই, এটা বিএনপির ব্যর্থতা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তারেক রহমান, ধন্যবাদ মিজানুর পান্না। পান্না, একজন দর্শক একটা কমেন্ট করেছে, তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করি, কোন এরকম আওয়াজ আছে কিনা যে উপপ্রধানমন্ত্রী নিয়ে আপনারা আলোচনা করুন? এই ধরনের কোনো আলাপ অবশ্য আমি শুনিনি এখন পর্যন্ত, একজন দর্শকের কাছ থেকে শুনলাম, আপনাদের জানা থাকলে বলতে পারেন। আর আজকের অনুষ্ঠানটা ছোট করতে চাইলেও আমরা ইতিমধ্যে 30 মিনিট প্রশ্ন বুঝি নাই। না, একজন দর্শক বলল যে বাংলাদেশে উপপ্রধানমন্ত্রী নিয়ে আলাপ চলছে। দর্শকের কমেন্ট, আমি জানি না বিষয়ে, না আমার জানা নাই। এটা তো পুরনো ইস্যু। জামাত ক্ষমতা আসলে এই নাহিদ ইসলামকে উপপ্রধানমন্ত্রী করতে চেয়েছিল, অথবা জামাতে একটা প্রস্তাব ছিল যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের আমিরে জামাত ডাক্তার শফিক সাহেবকে উপপ্রধানমন্ত্রী করতে হবে। এসব আলোচনা একটা সময় ছিল নির্বাচনের আগে। তো সেই জায়গা থেকে সম্ভবত দর্শক কোনো জায়গা থেকে হয়তো শুনতে পারেন কানাঘুষা বা কোনো চায়ের টেবিলে আড্ডায়, যেমন রাষ্ট্রপতি ডক্টর ইউনূস হবেন না। আপনি কি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন? মানে কয়েকদিন আগ পর্যন্ত তো রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের নাম শোনা যাচ্ছিল। তবে আমি আপনাকে এটুকু বলে রাখি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা এখনো 70%। বিষয়টি কিন্তু এত সহজ না। ভিভিআইপি প্রোটোকল মেনে ঘুরছেন। আমি বিশ্বাস করি ভাই, আমি বিশ্বাস করি, কারণ ভেতরে ভেতরে কিছু চলছে, এগুলো টিম করছে না এরকম মনে হয় না, তারা এখনো অ্যাক্টিভ। ইউনিভার্সিটির যে টিম তারা এখনো অ্যাক্টিভ। এই শব্দ এভাবে ব্যবহার করলে অনেক হালকা হয়ে যাবে। এখনো অ্যাক্টিভ মানে হয়েছে কি যে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল না, কিন্তু এখনো তারা অনেক জায়গায় তাদের অ্যাক্টিভিটিস বজায় রেখেছে। আসলে তা না, সবই যা হচ্ছে ছক অনুযায়ী হচ্ছে, প্রি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে। তারা কিন্তু থেমে যায়নি। তাদের অর্ধেক খেলা ছিল শেখ হাসিনার সরকারের করুণ বিদায়। তারেক রহমানরা হয়তো স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, আমি তো বললাম অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে, যেহেতু আওয়ামী লীগ যেভাবে প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছিল নির্বাচনের জায়গা থেকে, যেভাবে লুটপাট শুরু হয়েছিল, অসংখ্য আওয়ামী পরিবারের সদস্যরাও চেয়েছে যে এভাবে একটি রিজিম চলতে পারে না, এটা পরিবর্তন দরকার। কিন্তু পিছনে যে খেলা হয়েছে সে খেলার প্রধান অংশ ছিল আওয়ামী লীগ সরকারের করুণ বিদায়, সেটা তারা সাকসেসফুল হয়েছে। বাকি অর্ধেক সাকসেসফুল হয়নি। কোনটা? সেটা হচ্ছে মৌলবাদী সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসা, সেটা তারা সফল হয়নি। সেই সফলতার জায়গায় তারা এখনো হাঁটছে। ডিপ স্টেট তো কখনো পিছু হটে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেই ছক আঁকে 3 দশক 4 দশক পর হলেও তারা সেটি বাস্তবায়ন করে ছাড়ার চেষ্টা করে। সব জায়গাতে সফল হয় তা না। 60-এর দশকে আপনার ভিয়েতনামে সফল হয়নি, কিউবাতে সফল হয়নি, কিন্তু চিলিতে আর্জেন্টিনায় সফল হয়েছে। মানে আমি একবারে পিছনের দিকে যাচ্ছি, মানে 60-70 দশক আগে। আমি একটু এই বিষয়ে ছোট একটা মতামত রাখি যে আমেরিকার এখানে আমরা তো জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের জায়গা থেকে, স্বতঃস্ফূর্ততা যেটা বললেন, এবং আমি শুকরিয়া আদায় করি কি জানেন, আওয়ামী লীগের হাতে অনেক অস্ত্র ছিল, অনেক লাঠিয়াল বাহিনী ছিল,
তারা যদি প্রতিহত করত, তাহলে দেশে একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ হতো। এবং তারা নীরবে এই আন্দোলনটাকে মাইনে নিছে, এই পরাজয়টাকে মাইনে নিছে। কিন্তু আমার যে জায়গায় শঙ্কা ছিল, আমি যে জায়গায় দেখছিলাম যে আমেরিকা তো মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ বিরোধী ছিল, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল কিন্তু আমেরিকা। এবং তারা কিন্তু এই যে জামাত, রাজাকার, পাক বাহিনী এদেরকে সহযোগিতা করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এবং তাদের যে যেটা বললেন, তাদের যে এজেন্ডা, দীর্ঘমেয়াদী এজেন্ডা, সেই এজেন্ডা দিকে তারা কিন্তু যাবেই। সেই জায়গা থেকে জামাত কিন্তু তাদেরই একটা মানে পালিত মানে ছাগলের বাচ্চার মতো। এবং জামাত ক্ষমতায় আসলে যেটা হবে, মধ্যপ্রাচ্যে যেরকম আমেরিকার ঘাঁটি করা হয়, এরকম ভাবে ইসলামিক মানে হলো ইসলামিক না, তো জামাত তো ইসলামিক না। আমাদের আমাদের উস্তাদরা, আমাদের আলেমরা, আমাদের কওমি হুজুররা যারা ইসলামের হেফাজতকারী, তারা তো জামাতকে ইসলামিক সংগঠনের স্বীকৃতি দেয়নি। তো তারপরে এই তথাকথিত জামাত যদি এখানে ক্ষমতায় আসে, আমেরিকার জন্য ঘাঁটি করা সহজ হবে, ইস্টাবলিশমেন্ট করা সহজ হবে। এবং বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে এরকম ছাগলের বাচ্চা বানায় রাখছে, আমাদেরকেও সেরকম ছাগলের বাচ্চা বানায় রাখা তাদের জন্য সহজ হবে। এটাই। আর পূর্ণিমা ভাই, শেষ একটা কথা বলে রাখি, তারেক ভাইয়ের সাথে মানে একাত্মতা প্রকাশ করে, একমত পোষণ করে, আওয়ামী লীগকে ফিরতেই হবে, আওয়ামী লীগ ফিরবে এদেশে স্থিতিশীল রাজনীতির জন্য। আমি আবারও বলি, অভিযোগ তো সবার বিরুদ্ধে আছে। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হয়েছে, খুব ভালো নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ 2014, 2018, 2018 সবাই অংশগ্রহণ করেছিল, সেখানে চিট করা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। দিনের ভোট যদি রাতে হয়ে থাকে, তাহলে এইবার তো দিনের ভোট সন্ধ্যায় হয়েছে, তাই না? আগের দিন সন্ধ্যায় হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, তখন বলা হয় পাটোয়ারি একদম হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত বলা হয় যে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে, তো এককভাবে তো এবারও নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ কৌশল অবলম্বন করেছিল বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে, যাতে বাধ্য করা হয় নির্বাচনে না আসতে। আর এবার তো আইন করে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করা হয়েছে। আমি একটু বলি, আপনার হলো আমার একটা অনুধাবন যে আমেরিকা কখনো ক্ষমতার প্রকৃত মালিকের হাতে ক্ষমতা দিতে চায় না, বাবা। দেশের প্রকৃত মালিককে ক্ষমতায় রাখতে চায় না। দেশের প্রকৃত মালিককে ক্ষমতায় রাখলে তারা মেরুদণ্ড সোজা করে থাকে এবং আমেরিকার স্বার্থ হাসিল হয় না। যেমন আমেরিকা ইরানের বর্তমান ইস্টাবলিশমেন্টকে ক্ষমতায় চায় না, এবং তারা সেখানে রেজা শাহ পহলভীর ফ্যামিলিকে ক্ষমতায় চায়, কারণ তারা চাকর। ঠিক একইভাবে বাংলাদেশের প্রকৃত মালিক সেই আওয়ামী লীগ, বাংলাদেশের প্রকৃত মালিক হলো বিএনপি। এই দুই প্রক্রিয়ার বাইরে এক ছাগলের বাচ্চাকে আমেরিকা ক্ষমতায় চায়, কারণ তাদেরকে ছাগলের মতো ইউজ করতে পারবে। এই জন্যই আমেরিকার আগ্রহ এই আপনার হলো জামাত ইসলামের দিকে। শুধু আমেরিকার আগ্রহ না, দেখবেন জামাতের সাথে ইউরোপের সঙ্গে তারা ভালো কানেকশন করে দিয়েছে, আরো বিভিন্ন দেশের সাথে ভালো কানেকশন করে দিয়েছে। এবং জামাত একটা বিদেশি শক্তি এবং বহুদেশীয় রাজনৈতিক দল। এই বহুদেশীয় রাজনৈতিক দলটাই হলো দেশের সার্বভৌমত্বের জন্য শঙ্কা। একটা দেশের ইস্টাবলিশমেন্ট যখন ভারতে থাকে, যখন পাকিস্তানে থাকে, তখন ভারতের স্বার্থ বিরোধী কিছু যদি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা যখন দিল্লির স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেবে, তখন ওই জামাতের যে দিল্লি ভিত্তিক সংগঠন আছে, দিল্লি জামাতকে ব্যবহার করে সেই স্বার্থ হাসিল করার জন্য কাজ করবে। ঠিক একইভাবে যখন ঢাকা এবং ইসলামাবাদ নিয়ে কাজ হবে, করাচি নিয়ে কাজ হবে, তখন দেখা যাবে যে ওই জামাতের ওখানে যে এস্টাবলিশমেন্ট আছে তাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থকে বিক্রি করে তাদের স্বার্থকে প্রায়োরিটি দেওয়ার কাজ করবে। এটাই হলো বহুদলীয় বহুদেশীয় যে এস্টাবলিশমেন্ট গুলো, পলিটিক্যাল দল আছে, এখানে হলো সমস্যা। সেখানে আওয়ামী লীগ হলো বাংলাদেশীয় এস্টাবলিশমেন্ট, বিএনপি হলো বাংলাদেশীয় এস্টাবলিশমেন্ট। অনেকে নেগেটিভলি বলে আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রা ওপিটোপিট। অবশ্যই আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রা এপিটোপিট, এবং এই আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের মালিক এবং বাংলাদেশি এবং বাংলাদেশের জাতীয়তাবাদটাকে ধারণ করে। এছাড়া যারা আছে জামাত বা অন্যান্য, তারা এখনো বাংলাদেশি হতে পারেনি। এখনো তারা পাকিস্তানকে ভালোবাসে, এখনো পাকিস্তানের কোন নেতা নেত্রী আসলে দৌড়ে গিয়ে সেখানে মিটিং করতে আসে, তাদের বুকের মধ্যে আপনার হলো আল্লাহ ফুসফুস ফুসফুস করে ওঠে। এখনো তাদের মধ্যে ভালোবাসা মানে জিকির দিয়ে ওঠে। তো তারা এখনো বাংলাদেশি হতে পারেনি। সুতরাং এই যে যারা মানে এই জায়গাগুলো আমাদেরকে হলো বিবেচনায় রাখতে হবে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তারেক। আমি আপনার তারেক রহমান, আপনি জার্নিতে আছেন, আপনার জার্নির উদ্দেশ্য সফল হোক এবং আপনি নিজেও স্বাচ্ছন্দ্যে আপনার আম ব্যবসার কথা স্বীকার করেন, সবাইকে বলেন আপনার আমের, আমরাও না না, ভোক্তা। আমি আমি একটা জিনিস বুঝলাম না, এই পূর্ণিয়া ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আম ব্যবসা কি অবৈধ? স্বীকার করা অস্বীকার করার কি আছে? আমি তো বুঝলাম না, আপনি এদিকে আপনাদের স্লিপ আপটা। অনেকে ছোট করার জন্য বলে, ওনাকে না ছোট ছোট করার করার কি উদ্দেশ্য আছে? নিয়ে বলে। আরে কি আশ্চর্য ব্যাপার, এটা ছোট করার কি আছে? কি যন্ত্রণা! আরে সে দেশি ফলে ব্যবসা করছে, এটা তো ভালো। সে তো মালটা নিয়ে আসছে না, আপেল নিয়ে আসছে না, ফরমালিন যুক্ত জিনিস নিয়ে আসছে না। এটা তো উন্নত। আমি হ্যাঁ। নিজে তারেক রহমান আমের ভোক্তা আমি। না না না, আমি স্যালুট করি, স্যালুট করি, এবং আপনি আমারও আম এইসব পেয়েছেন? ব্যবসার প্রতি এক আম ধরনের বাসায় আকর্ষণ আছে। গেছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, পরে কথা বলি। ঠিক আছে, আমি আবার অর্ডার দিয়েছিলাম, যেহেতু বিশ্বস্ত জায়গাতে লাগবে। এই যে আমাদের একটা আশা ভরসা স্থলে হয়েছে, হ্যাঁ, মৌসুমী ফল আমরা তারেক ভাইয়ের কাছ থেকে পেতে পারি, একটা অন্যরকম বিশ্বাসের জায়গা। তো এটা তৈরি করাও তো একটা বিষয়, এটা তো কম বিষয় না, কম কথা না। সে যে আমার শুধু পরিচিত কাছের মানুষ, এই জন্য না, বিশ্বাসের জায়গাটা উনি এস্টাবলিশ করেছেন। সো আমি তার কাছে অর্ডার দিচ্ছি, আপনি নিশ্চয় তার কাছে অর্ডার দিবেন। আর এটা ছোট করার কি আছে? আমি তো বুঝলাম না, এটা তো অন্যতম বড় একটা ব্যবসা। এবং জামাত যতটা না ধার্মিক, তার চেয়ে বেশি তাদের মুখের ভাষা খারাপ। এবং তাদের যারা মহিলারা রাজনীতি করে, ছাত্রী সংস্থা বলেন, জামাতের নারী কর্মী বলেন, তাদের মুখের ভাষা জামাতের পুরুষ কর্মীর চেয়ে হাজার গুণে খারাপ। এবং তারা আজকে গ্রাফিতির যে জায়গা সে জায়গাতে লিখেছে বিএনপি সিডিআই। ঠিক আছে, আমি ব্যঙ্গ করে মনের মধ্যে আসতেছিলাম, ওরা কি এখন আর জামাত সিডিআই করে না? বিএনপি কে হঠাৎ মানে সিডিআই করতে যাচ্ছে কেন, তাই না? তো এই রাজনীতিতে এই বিষয়গুলো কেন আসবে এভাবে? শাহবাগে এই যে হিজাব পরে এইভাবে স্লোগান দিল, সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল। এই ভাষাটা যেভাবে, আমরা এই ভাষা বলছি না, যে এই ভাষাটা বলছে তার কথা বলছি। ওই মহিলা ওর বাড়িতে ফিরে যায় নাই, ওর প্রতিবেশীরা আছে না, ওর বাপ ভাই নাই, মা নাই, ওর বোন নাই, বাবা নাই, ভাই নাই, ওর সন্তানের সামনে গিয়ে ও দাঁড়াবে না, এক টেবিলে খাইতে বসবে না। ও কেমনি হাওয়া ছিঁড়ে ফেলার স্লোগান দিল একটা মহিলা হয়ে? তো এই জন্য বলছিলাম যে এরা যতটা না মুসলমান তার চেয়ে বড়। দেখবেন যে খুব সুন্দর করে এরা হলো ওই মন্দিরে গিয়ে আপনার গীতা পাঠ করছে, তারপরে ফাদারের শ্লোক পাঠ করছে, এবং এক জামাতের নেতাকে দেখলাম যে ফাদারের হাত ধরে সে শপথ করতেছে। তো এই বিষয়গুলো, তো ধর্মের নামে যারা রাজনীতি করতে এসে সমাজকে অস্বস্তিকর, অস্বাস্থ্যকর এবং অনিরাপদ বানাচ্ছে এবং অসহিষ্ণু বানাচ্ছে, ভালোবাসাহীন একটা সামাজিক বন্দোবস্তের দিকে নিয়ে যাচ্ছে, তারা আজকে এরকম করছে। এই গ্রাফিতি জুলাই গণ অভ্যুত্থানের পরে এলাকায় এলাকায় একটা ব্যবসা ছিল। যে কি ব্যবসা? আমরা একটু গ্রাফিতি আঁকাবো, টাকা দাও। কমন ব্যবসা প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়। হ্যাঁ, 5,000 টাকার রং কিনলে গ্রাফিতি 20টা হয়ে যাবে। সেখানে তারা এক গ্রাফিতির জন্য 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা করে নেয়। জায়গায় জায়গায় একটা হইলুট চলছে, গ্রাফিতি বানাবে। আমাদের সংগঠনেও একজন নারী নেত্রী ছিল, তারা অনেক সব গ্রাফিতি আঁকাবে। গ্রাফিতি আঁকানোর জন্য বিভিন্ন জায়গায় চিঠি লেখায়, আমি নাম বলতেছি না। আলহামদুলিল্লাহ তাদের এই ধরনের মানুষগুলো থেকে, অসুস্থ স্বাস্থ্যকর মানুষ থেকে আমরা মুক্তি পেয়েছি। গ্রাফিতি জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মধ্যে, আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে আমরা রাস্তায় লিখে দিয়েছিলাম, ঠিক আছে, লিখে দিয়েছিলাম যে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, সংস্কার কাজ চলছে। আন্দোলনের ভাষা আছে, সেই ভাষাগুলো আমরা ব্যবহার করেছি। আবার যখন সিভিয়ার লেভেলে আপনার হলো রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় আসছে, আরো আরো বাজে ভাষায় আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ঠিক আছে। কিন্তু তার পরবর্তী পরিপ্রেক্ষিতে কি মানুষ কি গাছে উঠায় ঘুমানোর জন্য, নাকি গাছে উঠে ফল পেরে একটা অর্জন করে আবার গাছে নেমে সেই ফল নিয়ে বাড়িতে গিয়ে আপনার হলো তারা মানে স্বস্তি বোধ করে? গাছে যে উঠে, মানে জুলাই যে গাছে উঠছে ওখান থেকে আর নামবে না, খালি সারা জীবন জুলাই জুলাই চলবে। জুলাই চললে অনেক বেনিফিট, জুলাই চললে লুটপাট করা যায়, জুলাই চললে চাঁদাবাজি করা যায়, জুলাই করলে মানুষকে ভয় দেখা যায়, জুলাই করলে মব সৃষ্টি করা যায়, আর সাউয়া ছেড়া স্বাধীনতা পাওয়া যায়, তাই তো?
তো এইগুলো এইগুলো কি, এই অসুস্থতার আমরা ব্যাখ্যা কিভাবে দেব বলেন? নাম নিয়ে বলি যে এই ডক্টর ইউনূসের দালাল যেগুলো, শয়তান ইতর অভদ্রগুলো বাচ্চাদের মৃত্যুকে নিয়ে তামাশা করে, এবং এরা জানোয়ার। এতগুলো শিশু মারা যাওয়ার পরেও যুক্তি খোঁজে এবং আপনার হলো অজুহাত খোঁজে। কিসের অজুহাত? আমি ওই জন্য বলছিলাম যে বিএনপি কে বলছিলাম যে বেটা রঙে আসো, চিকন মিশনে ঢুকাবে, তখন রং তোমার ছুটাবে। আমি এমনি বলছিলাম আর কি। ছোটবেলা আব্বা আমাকে বলতো এটা, যে পড়াশোনা না করলেই হয়ে, বলতো যে রঙে আসো না, দাদা তোমার মাস্টার তোমার দিবেনি। তো জনগণ কিন্তু, আমি বলছিলাম 10 বছর পরে আপনার বিএনপি কে বলবে না যে ডক্টর ইউনূসের গাফিলতির কারণে আমি শিশু মারা গেছে, তখন কিন্তু সালটা লেখা থাকবে ও 26 সাল, তখন তো বিএনপি ক্ষমতা ছিল, তাহলে বিএনপির গাফিলতি এটা। ঠিক আছে, মানে আপনি দেখেন এই জায়গাটা খুব ক্লিয়ার, ক্লিয়ার কাদের গাফিলতির কারণে। এবং ইউনিসেফ থেকে খুব কড়া কড়া ভাবে একবারে ক্লিয়ার পয়েন্ট টু পয়েন্ট বলা হয়েছে যে তারা টিকার জন্য তারা তাগাদা দিয়েছে, সতর্ক করেছে এবং বারবার নোটিশ করেছে, নোটিফিকেশন দিয়েছে যে আপনাদের টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু এই এই যে নূরজাহান 10 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, কিন্তু ওর টিকা কেনার টাকা হয়নি। এই যে জুলাই, জেলায় জেলায় জুলাই খুঁটি বানাইছে, আসিফ কি বলে যে জুলাই খুঁটি বানাতে গেলে যত টাকার সমস্যা হয়। জুলাই খুঁটি বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে, জুলাই খুঁটি বানালে কমিশন পায়, টাকা পায়। 1 জুলাই খুঁটি বানাইছে, বানানোর জন্য প্রজেক্ট 30 কোটি 40 কোটি টাকা। তো এগুলো মানে এগুলো করতে টাকা হয়েছে, তারপরে গ্রাফিতি বানানোর টাকা হয়েছে, তারপরে বিদেশে যায় যায় গ্রাফিতি দেখাইছে, সেগুলোর টাকা হয়েছে, কিন্তু হামের টিকা কেনার টাকা হয়নি। এবং এখন এই শয়তান গুলো এখন নতুন করে বিএনপির উপর দায় দিচ্ছে, এবং বিএনপি এটা প্রাপ্য, বিএনপি এই দায় পাওয়া উচিত। এবং ওরা যারা দায় দিচ্ছে সঠিক কাজ করতেছে। বিএনপি যখন বিচার করবে না, তখন তো বিএনপি কে দায় নিতে হবে, সেই দায় সেইটাই আমাদেরকে এখন দেখতে হচ্ছে আর কি। আহ, ধন্যবাদ তারেক। আমি তারেক রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আজকে অনুষ্ঠান খুব একটা বড় করব না, আর একটা দুটো প্রসঙ্গ দিয়ে শেষ করবো। আমি একটু মঞ্জুর আলম পান্না আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে, তবে তারেককেও আমি একটু খেয়াল করতে বলবো। তারেক, আমি দেখলাম গতকালকে বা আজকেও হাসনাত আব্দুল্লাহ বলেছে আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আর আমার সামনে একটা ফটো কার্ড আছে, যে ফটো কার্ডটায় সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন ফেসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরিতে তৎপর, এজন্য তারা ডক্টর ইউনূসের কর্মকাণ্ড বিতর্কিত করার নানান অপপ্রয়াস চালাচ্ছে, বিরোধীরা সতর্ক থাকুন। পান্না, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড আমরা বিতর্কিত করছি, আপনি করছেন নিশ্চয়ই, তারেক রহমানও মাঝে মধ্যে করছে। আমরা সত্যিকার অর্থেই কি অপরাধী যে ডক্টর ইউনূসের মতো একজন ফেরেশতা নিয়ে আমরা কথা বলছি? আমি দেখেন, আমি এত যোগ বিয়োগ বুঝি না। আমরা আওয়ামী লীগের সময় রাজনীতি করছি, রিমান্ডের শিকার হয়েছে, জেল জুলুম কাটছি। রাজনীতিতে প্রতিপক্ষকে এই ধরনের প্রতিহিংসার শিকার হতে হয়, খুবই স্বাভাবিক। আমরা মনে করি যে সিংহাসন এবং জেলখানা পাশাপাশি, রাজনীতিতে এই জেল জুলুম থাকবে। কিন্তু কসম করে বলতেছি, আওয়ামী লীগের সময়ে কেউ আমার মাকে রেপ করতে চায়নি যেভাবে জামাত রেপ করতে চাচ্ছে এখন। জামাত শিবির যেভাবে আমার বোনকে, আমার ওয়াইফকে এবং অন্যান্য রাজনৈতিক কর্মীদের পারিবারিক সদস্যদের যেভাবে রেপ করতে যাচ্ছে, যেভাবে হুমকি দিচ্ছে, স্বাধীনতা হানির হুমকি দিচ্ছে এবং চরিত্র হনন করছে, আমি বলছি জামাতের এই নোংরামি থেকে বাঁচার জন্য অন্তত আওয়ামী লীগকে দরকার। এই অভদ্রতা এবং এই আপনার হলো ব্যভিচারী গ্রুপ, এই ধর্ষক গ্রুপ, ঐতিহাসিকভাবে রেপিস্ট একটা সংগঠন, তাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য অন্তত আওয়ামী লীগের পুনর্বাসন দরকার। এবং দরকার, আওয়ামী লীগ রাজনীতি করবে না কেন? আওয়ামী লীগ কি জামাতের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আওয়ামী লীগ কি জামাতের মতো গণহত্যা করছে? গণহত্যার সংজ্ঞা কি? গণহত্যা ক্লিনজি, জাতিগত নিধন। পাক বাহিনীর একটা এজেন্ডা ছিল বাঙালিদের মারবে, রাজাকারদের একটা এজেন্ডা ছিল যে বাঙালি নারীদের ধর্ষণ করবে, জামাতের একটা এজেন্ডা ছিল বাঙালি নারীদের ধর্ষণ করবে, এটা মুসলিম নারী হোক অমুসলিম নারী হোক। তারা তারা এই ধর্ষণকে তারা জিহাদের সঙ্গে তুলনা করছে, এই গণহত্যাকে তারা জিহাদের সঙ্গে তুলনা করছে, এবং 1971 সালের যুদ্ধকে তারা ধর্মযুদ্ধ বলেছে এবং ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ বলেছে। এই কথা বলে মানুষ হত্যা করেছে। তাদের মতো পাপী কেউ দেশে হতে পারে? তারা বাংলাদেশে আরামে রাজনীতি করবে, আর অন্য কেউ রাজনীতি করতে পারবে না। এই যে আজকে আমি কি বলি জানেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হচ্ছে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামের দল বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না,
ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই। তত্ত্বাবধায়ক সরকার কেন নিয়ে আসবেন? বলবেন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য। নিরপেক্ষ কোন নিরপেক্ষ নির্বাচন? জামাতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নিরপেক্ষ নির্বাচন? আপনি আমাকে বলেন, নিরপেক্ষ নির্বাচন যদি হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেই নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ হোক অথবা অধিকাংশ না হোক, বড় একটা অংশ একটা দলকে সমর্থন করে, তাদের রাজনৈতিক অংশগ্রহণ নাই। আপনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসবেন কিসের জন্য? বলবেন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য। নিরপেক্ষ নির্বাচনের প্রধান একমাত্র শর্ত বাধাহীন নির্বাচন এবং সকল দলের অংশগ্রহণ নির্বাচন। ঠিক আছে, তাহলে এখন দেখেন তত্ত্বাবধায়ক সরকার নামে একটা সরকার আসবে, কিন্তু সেই সরকারের মেকানিজম কি? একটা দল নির্বাচনে থাকতে পারবে না। তাহলে ওইটা আবার নিরপেক্ষ নির্বাচন কিভাবে হলো? তো কিন্তু ওরা চায় এটা এইভাবে, ওরা এইভাবেই চায় যে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, একটা দলকে বাদ দিবে, দিয়ে নির্বাচন হবে। এবং সেইখানে এবং দেখবেন জামাত কিন্তু এই নির্বাচনে খুবই অখুশি না, তারা খুবই খুশি এবং দিনে 70 বার তারা হলো আলহামদুলিল্লাহ পরে এই নির্বাচনের জন্য। এবং বাইরে বাইরে বলে নির্বাচনে মেকানিজম হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তারা 70 বার আলহামদুলিল্লাহ পরে। কেন পরে? 70টা আসন পায়, তাহলে তারা 70 বার আলহামদুলিল্লাহ কেন পড়বে না? দেওয়া আছে স্যাংশনের কারণগুলোও এখানে আপনি আমাদেরকে বললেন। এখন কথা হচ্ছে, এখন এই সরকারকে র্যাব এখনো এক্সিস্ট করতেছে, ঠিক যেমনি ভাবে রাস্তায় এখনো ব্যারাকে ফিরে যায় না সেনাবাহিনী, তাই না? বিভিন্ন বাহিনী এখনো পর্যন্ত এই সরকারকে প্রোটেক্ট করে রাখছে। এখন ওনারা ওই সময় 1 থেকে 6 ওনারা বিএনপি সরকারের কথা বলছি, ওনারা তখন একটা সরকার ম্যানেজ করতে পারে নাই, একটা দেশ চালাতে পারে নাই। সরকার তো না, দেশটাকে ম্যানেজ করতে পারে নাই, দেশটাকে চালাতে পারে নাই। জঙ্গিবাদী লোকদেরকে নিয়েই তারা সরকারটা, তাদের বিরোধী দল সরকারি দল, মনে আছে তো আপনার, নিজামীরা চলে গেল, বিরোধী দল তো না সরকারি দলে, নিজামী, তারপরে গোলাম কি কাদের মোল্লা, এরা তখনও তারা র্যাব তৈরি করে র্যাবের সাহায্য নিছে, স্পেশাল তাদের ফোর্স লাগছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের সাপোর্ট সিস্টেম লাগে। আমি মূল কথাটা এখন চলে আসলাম। এখনো তাদের সাপোর্টের জন্য তারা চিন্তা করতেছে, র্যাবের উপরে যেহেতু স্যাংশন আছে, নতুন কিছু অভিনব তারা বাইর করতেছে, যারা আসলে মূলত সেফ গার্ড হিসেবে এই গভর্নমেন্টের কাজ করবে। অসুবিধা নাই, এরকম বাহিনী থাকে, এরকম এলিট ফোর্স বিভিন্ন দেশে দেশে থাকে, কিন্তু একটা সরকার যখন রান করবে, দৈনন্দিন কার সরকার, সেটার জন্য কি আপনি এই এলিট ফোর্স দিয়ে আপনার কি হবে? আর আপনি যদি করেন, আপনি যদি এরকম একটা ব্যবস্থা চিন্তা করেন, সেটা আসলে আপনি খোলসা করে বলেন কোনো কিছুর প্রতি, মানে এটা হইতেছে কি জানেন, এটা একটু নতুন এলিট ফোর্স, এর নাম বদলের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে আমার কথা হচ্ছে কি জানেন, আমাদের দেশে কোনো জবাবদিহিতার কোনো সিস্টেম নাই। জবাবদিহিতার কেউ কাউকে কোনো কিছুতে জবাবদিহি করতে হয় না। সরকারকে যে বিরোধী দলের কাছে জবাবদিহিতা করতে হয় না, বিরোধী দলকে সরকারের কাছে প্রেসার দিতে পারে না। সবচেয়ে বড় কথা, সরকার পাবলিকের কাছে জবাবদিহি করে না। কোনো জবাবদিহিতার কোনো প্র্যাকটিসই নাই আমাদের দেশে। প্র্যাকটিস নাই বলেই এই ধরনের বাহিনীগুলোর উপর অতিরিক্ত নির্ভর। বিদেশে নাই, বিদেশেও আছে এলিট ফোর্স, বিদেশেও আছে। আমি কানাডাতে দেখি যে অনেক সময় পুলিশের যে কালারের গাড়ি, তার থেকে ডিফারেন্ট একটা কালারের গাড়ি ওনারা আছে, কিন্তু আমাদের সাথে কিছু ব্যাপার না, অ্যাজ লং অ্যাজ আমরা আমাদের মতো সাধারণ নাগরিকরা স্পেশাল কাজগুলা, মাদক চালান, অমুক তমুক, তাদের কাছে সেটা। কিন্তু এইখানে আপনি দেখেন, এই যে এনাদেরকে র্যাবের কথা বলা হয়েছে, র্যাব তো তখন একটা দৈনন্দিন, আমরা পুলিশ একটা সময় পরে আমরা ভাবলাম এলিট ফোর্স, তারপরে দেখলাম যে ওনারা পুলিশ বাহিনীর কাজই করতেছিল। একটা সময় হয়েছিল না এরকম, র্যাবের কাজ মনে হয় যেন পুলিশের কাজ, পুলিশের প্যারালাল একটা সংগঠন, বাট র্যাব কিন্তু তা না। এখন যে ওনারা একটা কিছু, যেহেতু ওনারা এই বক্তব্যটা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিশ্চয়ই কিছু একটা ভাবছেন ওনারা, তাই না? সেটা কি ভাবছেন? নতুন ফোর্স এনে ওনারা আসলে কি করতে চাইছেন? র্যাবের বদলে একটা নতুন, মানে এটা কি পুরনো বোতলে নতুন মদ হবে, নাকি নতুন বোতলে পুরনো সিরাপ, মানে কি হবে এটা? ওনারা আসলে কি করতে চাইছেন?
কোন পৃথিবীর কোন দেশেই শুধুমাত্র স্পেশাল ফোর্স দিয়ে কোন রাজনৈতিক দল সরকার টিকাতে পারে নাই বিপুল ভাই, এটার কোনো নজিরই নেই। সুতরাং এখনকার আসলে বিএনপি গভর্নমেন্ট কিভাবে তার সরকার চালাচ্ছে এটা আমরা বুঝতেও পারছি না। কার কথায় চলছে, ওনাদের নিজস্ব কোনো আসলেও কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা, তারপরেও তো কয়েক মাস হয়ে গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ওনারা আসলে কিভাবে ওনাদের ইয়াটা চালাচ্ছে এটা অনেক দেশে অনেক সময় নিরাপত্তা বাহিনী ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, কিন্তু দিন শেষে আসলে এটার কোনো ফলপ্রসূ কিছু হয় না। ওনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সত্যি সত্যি একটা স্টেবল একটা সোসাইটি ওনারা দাঁড় করাতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায়, সেটার জন্য আমার কাছে মনে হয় আমাদের যে শক্তিগুলো আছে সেগুলোর দিকেই, যে ফোর্সেস গুলো আছে সেগুলোকে ওনারা আসলে আরো গুছানোতে মনোযোগ দেওয়া উচিত, তাদেরকে আরো অর্গানাইজ ভালো করে করা উচিত। কিন্তু ওনারা আসলে কেন করছেন, ওনাদের উদ্দেশ্য কি, ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, লং টার্ম এবং শর্ট টার্ম, আপনি তো বলতে পারবো না। বুঝতে পারছেন? রাষ্ট্র এটা আমি বললাম শক্তিশালী বাহিনী থেকে নয়। ওনারা নতুন নতুন বাহিনী বানাচ্ছে, নতুন নতুন বাহিনীর নাম দিবে, তাতে করে আসলে রাষ্ট্র শক্তিশালী হবে না। ওনারা যদি আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, যেটা জবাবদিহিতার কথা বললাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই মিলে আমরা যদি প্রশাসন, এগুলো যদি আমরা আসলে ঠিক করতে না পারি, এই বাহিনী দিয়ে কি হবে আর কি। নতুন কিছু তো একটা বানাচ্ছে ওনারা, দেখি, লেটস ওয়েট। শোনা যাচ্ছে না ভাই? নতুন কিছু বানাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। উনি বলছিলেন যে আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছি, সেই আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম পরিবর্তন করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা গঠন করব কিনা সেটা এখনো চিন্তাভাবনার বিষয়। দুটা কথা কিন্তু। প্রথমে তিনি বলছেন আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, সেই আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আবার শুরুতেই তিনি বলছেন নতুন একটি বাহিনী তারা করার চিন্তা ভাবনা করছে। আবার তিনি বলছেন আমরা র্যাবের নাম পরিবর্তন করব কিনা বা অন্য কোনো নতুন এলিট ফোর্স আমরা গঠন করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়। মানে কিরকম কথা হয়ে গেল না? কথাগুলো কি জানেন, ওনাকে একটা প্রশ্ন করছে, হি ওয়াজ নট রেডি, উনি কন্ট্রাডিক্টরি কথার খেলা খেলছেন। এই গভর্নমেন্টটা শুরু থেকে আজ পর্যন্ত সেই যে আই হ্যাভ এ প্ল্যান দিয়ে শুরু হয়েছে, কথার খেলা, মানুষকে বুঝ দেওয়া। নাহলে একই সাথে আপনি দেখেন কতগুলা স্টেটমেন্ট আপনি আমার এই লোকের পড়ে শোনালেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সলিড কংক্রিট কোনো মেসেজ আপনি এখান থেকে পাবেন এই খবর থেকে? আমরা ইম্প্যাক্ট নিয়ে বলতে পারি আপনি কি করতে চান, কি করতে চাইলে কি করতে হবে, কিন্তু উনি এই যে উনি স্টেটমেন্টটা দিলেন, উনি ওনার নিজের স্টেটমেন্টে, এই যে নিউজ পেপারে যে খবরটা আসলো এতগুলো লাইনের মধ্যে, উনি নিজেই 3টা স্টেটমেন্ট দিয়েছেন। কখনো বলেছেন র্যাব থাকবে, কখনো বলেছেন র্যাবের নাম থাকবে কিনা জানি না, কখনো বলেছেন আইন আসতেছে, কখনো বলতেছেন কিভাবে করব। মানে অ্যাকচুয়ালি তারাই তো জানে না, অথবা জানে আমাদেরকে বলছে না। প্রশ্ন করেছে, উত্তর দিতে হবে, তাই উত্তর দিচ্ছে। এছাড়া তো আপনি আর কি বলবেন বিপুল ভাই? হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে, সাংবাদিকদের কাছে হয়তো কোনো ইনফরমেশন আছে নতুন ফোর্স গঠনের, যার ফলে ওনারা এই প্রশ্নটা তাকে করেছেন। সরাসরি প্রশ্ন না করে ওনারা বলেছেন যে র্যাবের যে স্যাংশন, র্যাব কি বিলুপ্ত হবে কিনা, এই প্রশ্নটা তারা করেছেন। যার প্রেক্ষিতে ওনার কাছে উত্তর থাকলেও তিনি উত্তর একাধিকটা দিয়েছেন যাতে বিভ্রান্তি তৈরি হয়, নাকি? হতে পারে, হ্যাঁ, এটাও হতে পারে যে জার্নালিস্টদের কাছে। আমি যেমন আমি তো একটা পত্রিকাতে কাজ করি এখানে ওয়াশিংটন ডিসিতে, তো ওখানে আমরা শুনতে পাই যে অনেক রিপোর্টার আছে, তাদের কাছে অনেক তথ্য আছে, তথ্যগুলো তারা তাদের পত্রিকা যেখানে যেখানে কাজ করে যে ওখানে ছাপাতে পারে না।
তাদের কাছে আছে, তারা খবরটা পায়, যেহেতু তাদের ফ্রেটার্নিটি লোক, তাদের সাংবাদিক একটা থাকে না, অনেক খবর আছে, খবর তারা সলিড খবরই পায়, সেই খবরটা তারা দিতে পারে না। তেমনি ভাবে হয়তো এই খবরটা পেয়েছে যে নতুন কোনো আইন আসতেছে, আরো জটিল কোনো আইন আসতেছে, এবং যা আইনই আসুক গরুকে নিয়ে ওনারা পানিতেই ফেলবে, ওনারা ওই নিষিদ্ধ সংগঠনকেই টার্গেট করে আইন বানাচ্ছে, তাদেরকে দমন করার জন্য আইন বানাচ্ছে। ওনারা একটা জঙ্গি ধরা পড়ছে এরকম শুনছেন? না, একটা জঙ্গি ধরা পড়ছে মৌলভীবাজারে, এক জঙ্গি ধরা পড়ছে পরশুদিন, 3 দিন আগে। আচ্ছা, সেটা কিন্তু আমি যদিও সরকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে কোনো জঙ্গি নাই, আর তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন জঙ্গি আছে। এই বিতর্কের মধ্যেই এই 3-4 দিন আগে মৌলভীবাজার সীমান্তে এক জঙ্গি ধরা পড়ছে, সাবেক সেনা সদস্য, উগ্রবাদী সংগঠনের সদস্য, উগ্রবাদ। ও ইয়েস। তো আমার কথা হচ্ছে জেল পলাতক, অস্ত্র উদ্ধার, কোনো কাজই তো হয় নাই, কোনো কিছু হয় নাই। ওনারা নতুন আইন বানাচ্ছেন আরো কিভাবে জটিল করে নিষিদ্ধ সংগঠনকে আরো নিষিদ্ধ করা যায়, আমার কাছে তাই মনে হয়। সেই জন্য ওনারা ভাবনা চিন্তা করতেছেন, না হলে ছাত্রলীগকে ওনারা যে হারে ধরতেছেন, কতগুলো নিরীহ ছেলে একটা ব্যানার নিয়ে দৌড়াইতেছে, সেটাকে ওনারা যতভাবে মানে এই গভর্নমেন্ট যতটা একদম ধাওয়া করে বেড়াচ্ছে, সেখানে জঙ্গিরা ঘুরতেছে, একটা অস্ত্র উদ্ধার হয় না, অস্ত্রগুলো লুট হয়ে গেছে, পুলিশ কাজ করে না, এরা তার মানে মানুষের জনজীবন তো অরক্ষিত, এটা বাদই দিলাম। এই যে জঙ্গিগুলা যে বের হয়ে গেছে জেলখানা ভাঙ্গা, অস্ত্রগুলা যে লুট হয়ে গেছে, এগুলো উদ্ধারের কোনো খবর পাইছেন? আমি তো পাইনি। তারপরে ইউনূসের সময় যে দেশ বিদেশে বিভিন্ন দেশ থেকে যে লঞ্চে স্টিমারে জাহাজে করে কি বলে আসছে, সেগুলোরও তো কোনো খবর নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই। সোজা কথা, যে আইনি র্যাবের কথা যেহেতু এই প্রশ্নটা এসছে, আপনি ঠিকই বলছেন, সাংবাদিক সাহেব যেহেতু এই প্রশ্নটা করেছেন, তার মানে কিছু তো একটা হচ্ছে র্যাব বিষয়ক। এখন নতুন আইন করে হোক, নতুন সংগঠন করে হোক, বা র্যাবকে বিভিন্ন মডেলে বার করা হোক, স্যাংশন আছে ব্যবস্থা করবে, কারণ র্যাবকে তো স্যাংশন থাকলে অনেক টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হয়, রাইট? তো সেভাবে চিন্তা করলে যে এখন সময় বলে দিবে আসলে। বিপুল ভাই, র্যাবের স্যাংশন হয়েছিল আপনার মনে আছে আওয়ামী লীগ শাসন আমলের সময়, যাতে আওয়ামী লীগদের এখন বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে একটা প্রেশার ক্রিয়েট করা নানাভাবে, এবং বাংলাদেশের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লবিং করা হচ্ছিল বিভিন্ন সময় র্যাবের উপর স্যাংশনের আরোপ করার জন্য, সরকারের আরও নানা বিষয়ের উপর স্যাংশন আরোপ করার জন্য, যার ফলে আমেরিকা যেহেতু একটা পক্ষকে পেয়েছিল তাদের হয়ে কথা বলার, তখন তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এগুলোকে স্যাংশন দিয়েছিল। এবং স্যাংশন আমরা বিভিন্ন সময় শুনেছিলাম স্যাংশন উইথড্র হয়ে যাবে যে কোনো সময়, কারণ ওই আলোচনা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয় নাই। সাকসেসফুলি এই স্যাংশন টেনশন দিয়ে সার্বিকভাবে সরকারকে বেকায়দায় রাখা হয়েছিল, এবং এটা সাকসেসফুলি আমেরিকা বা মেটিকুলাস ডিজাইন, একটা পার্ট। আমি এটাই বলছিলাম, সেক্ষেত্রে এখন তো আর মেটিকুলাস ডিজাইনের মানে উৎখাতের পর, আওয়ামী লীগ সরকার উৎখাতের পর, এখন তো তাদের নিজেদের, তাইলে এখন র্যাবের স্যাংশন উইথড্র করতে সমস্যা কি? র্যাব তো একটা প্রশিক্ষিত বাহিনী। এখন কথা হচ্ছে যে এটা তো মানে এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হতে পারে, এটা নিয়ে তাদের কোনো কথাবার্তা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী, এনারা তো ছুটোছুটি করতেছেন, হতে পারে। আবার এমনও হতে পারে মানে যে সকল মানে তাদের এখনকার গভর্নমেন্ট যে মিত্র রাষ্ট্র যারা নাকি সাপোর্ট করতেছে, তারা আবার যেটা সুপার পাওয়ার, তারা আবার সবকিছু একবার এই যে ছেড়ে দেয় হাত থেকে, ব্যাপারটা তাও না, কিছু হাতে ধরে রাখে। আচ্ছা ঠিক আছে, তোমার আবার সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে তুমি আবার সাপের 5 পা দেখে ফেলাবা, সেটারও একটা সম্ভাবনা থাকতে পারে। ওই জন্যই বললাম যে চলেন আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করলে বুঝতে পারবো আসলে এই যে র্যাবের বিষয়টা। অগ্রিম কথা বলা যেতে পারে, ওটা হবে স্পেকুলেশন। আচ্ছা, না স্পেকুলেশন যদি আমরা করি, যদি আমরা ধারণা করি
যে এইটা হতে পারে, এমন হতে পারে আপনি যেটা বলছিলেন যে দেখা গেল তারা একসঙ্গে সব ছাড়ছে না, কিংবা কথাবার্তা হচ্ছে, ঠিক আছে আমরা তোমাদের এই ফোর্সই রাখো, নাম চেঞ্জ করে র্যাবের জায়গায় ট্যাব লিখে দাও, ট্যাব রেখে দাও। হ্যাঁ অসুবিধা নাই। হ্যাঁ তাই ব্যাপার যেটা, কারণ একটা না একটা বিপুল ভাই, একটা না একটা সূক্ষ্ম ব্যাপার থাকে, কারণ সরাসরি এটা যেই বাহিনীটাকে স্যাংশন দেওয়া হলো এই অপরাধের জন্য বা এই কর্মকাণ্ডের জন্য, সেই বাহিনীকে একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিভাবে নামায় ফেলে, বুঝতে পারছেন? নাম চেঞ্জ করতে হইতে পারে, বুঝছেন? কিন্তু আবার এমনও হতে পারে যে সবই না, এটা স্যাংশন থাকুক, তোমরা একে দিয়ে এইভাবেই কাজ করো, এই ভায়োলেশন করতে পারবে না, অথবা এই টার্মস এন্ড কন্ডিশন গুলো পুরোপুরি ফুলফিল করো, তখন সব স্যাংশন তুলে দেবো। এখানে অনেকগুলো ব্যাপার হতে পারে বিপুল ভাই। একদম কোন ব্যাপারটা হবে সেটাই আসলে এখন বাংলাদেশটা, আগে কি শেখ হাসিনা সরকার এসে একটা সংবাদ সম্মেলন করতো, যে কোনো জায়গায় যেত, যে কোনো ঘটনা ঘটতো, যত সোশ্যাল প্রেশার, সাংবাদিকদের প্রেশার, যেভাবে প্রেশার, অনেক সময় বলে যে গবাদি সাংবাদিক, এরকম নামও শুনছি তখনকার, আমরা তো দেখতেছি এখনকার কোন সাংবাদিক এগুলা। তো যাই হোক, কোনো না কোনো ভাবে একটা জবাব, মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স হোক বা জাতির উদ্দেশ্যে ভাষণ হোক, একটা না একটা ভাবে আমরা কোনো না কোনো ভাবে একটা মেসেজ পেতাম। কারণ সে যখন কথা বলতে আসতো বা শেখ হাসিনা সরকারের লোকজন যখন কথা বলতো, ব্রিফিং করতো, তখন কোনো না কোনো তো মেসেজ দিত। এখন কি রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, একটু সংবাদ সম্মেলন হইতেছে, একটু বসতেছে, একটা প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর না দিতে ইচ্ছা করে উঠে চলে যাচ্ছে। There is no accountability, no জবাবদিহিতার কোনো জায়গায় নেই, কোনো ফোর্সের কাছেই নেই। তো এই অবস্থাতে আমরা যদি তিনটা, এটা হতে পারে যে আসলে নতুন আইন করতেছে, যেটা আরো কড়াকড়ি হবে, আরো কঠিন হবে, নতুন আইন, নতুন ইউনিফর্ম, নতুন নাম। আরেকটা হতে পারে জানা এইভাবেই থাকো, আমাদের কাজ করো, যারা স্যাংশন দিচ্ছে তারা বলতেছে যে আমাদের কাজ শেষ করো, তারপরে দেখা যাবে। আরেকটা হইতে পারে না, র্যাবই থেকে যাবে। তাইলে এবং কোনোটাই যে, হ্যাঁ বলেন, না বলেন, আপনি বলে ফেলেন তারপর বলি। বললাম কোনোটাই যে পক্ষের আসবে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের, এটা আমার মনে হয় না, এটা তো বুঝতে পারতেছি। একদম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই আলোচনাটা আসবে কেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হয়ে আছে, তাদেরকে সক্রিয় করা, তাদেরকে শক্তিশালী করা, এইটা না করে আপনি বলছেন শুরুতে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কেন আসবে, শক্তিশালী না করে এই নিয়ে আলোচনা করে পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করা কিনা, এক নম্বর। আপনি আরেকটা কথা শুরুতে বলছেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনকে আরো দমিয়ে রাখা কিনা, নতুন ফোর্স কি সেই উদ্দেশ্যেই কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ একদম, আপনি 100% একদম থাকেন, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যাই নিয়ম আসতেছে, যাই আইন আসতেছে, র্যাব আসুক, আর সবচেয়ে বড় কথা কি, পুলিশ থেকে আমাদের যে প্রশাসনিক দক্ষতা যদি আমরা না বাড়াই, তাহলে কোনো বাহিনী দিয়ে আপনি টিকায় রাখতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। মনে করেন র্যাব আসবে, মানুষকে মারতে যাবে, মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, কিভাবে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, কিভাবে আমাদের 25শে মার্চের কাল রাত হয়েছিল, প্রতিবাদ কি করে নাই? ওরকম ঘটনার দিকে তারা নিয়ে যাচ্ছে হয়তো, কারণ আপনি কোনো বাহিনী দিয়ে কিছু করতে পারবেন না। তবে এইটা একদম 100% আমি শিওর যে নতুন যেই ব্যবস্থায় আসুক, যেই বাহিনী তারা রাস্তায় নামাক, মনে আছে ডেভিল হান্ট বলে, এই যে 25 সালে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, কত ধরপাকড় হয়েছিল, কত নিপীড়ন হয়েছে। ওই ডেভিল হান্ট নাম কি দিছে, ডেভিল হান্ট। সেই ডেভিল হান্টের মতো আরো কোনো হান্ট আসতেছে, সেটা তো আওয়ামী লীগের জন্য আসলেই বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য তো আসলে সুখকর কিছু আসতেছে বলে আমার মনে হয় না। একদম। তবে এটা আমাদের যেমন সরাসরি নিপীড়নটা দেখতে পাবেন, কিন্তু আমি এটা বুঝতে পারি, এটা আমরা বলতেই পারি যে এই গভর্নমেন্ট বিভিন্ন ধরনের শক্তি খুঁজে বেড়াচ্ছে,
বলে না যে এই অনেক সময় গাছ, লতানো গাছ হেলে পড়লে তখন ওই যে ঠেকা দেয়, কি বলে ওটাকে, লাঠি দিয়ে, তারপরে চিকন লাঠি হলে আবার মোটা লাঠি আনে, যে না এটা দিয়ে ঠেকা দিলে থাকবে, তারপরে আরো আনে, তখনও বেশি ল্যাকটাকা হয়ে পড়েই যায়। তো এই গভর্নমেন্টের অবস্থাটা হয়েছে এটা, নিজের পুলিশ আছে এগুলাকে ঠিক করতে পারে না, এখনো আর্মি রাস্তায় পড়ে রয়েছে, রাস্তা থেকে নামেন উঠে না, এখন আবার নতুন ফোর্স আইন, আপনি কি তীরটা মারবেন? আমাদের যে বিভিন্ন ফোর্সেস গুলো আছে সেগুলোই তো আপনি কাজে লাগাইতে পারতেছেন না। তার মানে কি নতুন আইনটা আসলে করছে, দেয়ার মাস্ট বি সাম স্পেসিফিক রিজন, বিপুল ভাই। একেবারেই এটা পরিষ্কার একটা বোঝাই যাচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়েই এই কাজ চলছে। মানে আইনি বৈধতা দিয়ে আরো দমন পীড়ন নীতির দিকে হয়তো যাচ্ছে এই সরকার। কিন্তু এই দমন পীড়ন করে কি কোনো কিছু ঠেকানো যায়? দমন পীড়ন করে কি কিছু ঠেকানো যায়? না না, অতীতে প্রথম ঠেকানো গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে গৃহযুদ্ধ বাধাই দিবে, সেটা ওনাদের কথা হইতেছে। এখন যারা ক্ষমতায় আছে, আমার কাছে কি মনে হয় জানেন বিপুল ভাই, এখন যারা ক্ষমতায় আছে তারা বোধহয় চায় দেশ যেমন চায় তাই হোক, আমরা